ডিভোর্সের ২ বছর পর দেশে ফিরল মানহা। নিজ দেশে পা রাখতেই এক অন্যরকম ভালো লাগা কাজ করে। ২ বছর আগে জীবনের কিছু কালো অধ্যায় তার জীবনটা শেষ করে দিয়েছে। ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে মানহার। নিজ জন্মভূমি ছেড়ে যাওয়ার কষ্টেও আজও বলতে পারেনি মানহা। কিছু তীক্ষ্ণ স্মৃতি আজও চোখের সামনে ভেসে ওঠে। তার বিয়ে ৩ বছরের মাথায় তাদের ডিভোর্স হয়। তার স্বামী বন্ধুদের সাথে ট্যুরে যাবে বলে বাসা থেকে গেছিল। মানহা হাসি মুখে তাকে যেতে দিয়েছিল। ঠিক তার পরের দিন নতুন এক মেয়েকে বিয়ে করে বাড়ি ফিরে তার স্বামী রূপম। স্বামীর পাশে অন্য নারীকে দেখে অজ্ঞান হয়ে যায় মানহা। জ্ঞান ফেরার পর নিজের যাবতীয় জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে গেছিল। তাকে কেউ বাধা দেয়নি। তার শাশুড়ি মা তাকে দেখতে পারত না। কেন পারত না সেটাও তার অজানা। তার শ্বশুর নেই, অনেক আগেই গত হয়েছেন। চিরদিনের মতো স্বামীর বাড়ি থেকে বের হয়। সারা রাস্তায় চোখের পানি ফেলতে ফেলতেই হাঁটে। কোথায় যাবে সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে মানহা। শেষমেশ বাবার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেই। বাবা মার একমাত্র সন্তান মানহা। তার বাবা মিনহাজ খান একজন নামকরা অ্যাডভোকেট। মানহা বাসায় এসে সব কিছু বললে খান পরিবারের সবাই অনেক রেগে গিয়েছিল। কিন্তু মানহা সবাইকে বলেছে এ ব্যাপারে যেন একটা কথাও না হয়। সবাই মানহার কথা মেনে নেয়। মিনহাজ খান আদরের মেয়ের কষ্ট সহ্য করতে পারেন না। মানহাকে প্রতিনিয়ত কাঁদতে দেখে ডিভোর্সের কাজ সম্পূর্ণ করে আমেরিকায় পাঠিয়ে দেয় তার বোনের কাছে। মানহা এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা গাড়ি নিয়ে সোজা বাবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়িতে বসে নীরবে চোখের জল গড়িয়ে পড়ে। গাড়ির সিটে অশ্রুসিক্ত নয়নে দেখতে থাকে নিজের জন্মভূমিকে, যেখানে তার অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। জীবন থেকে হারিয়ে গেছে তিনটা বছর। এই ২ বছরে নিজেকে শক্ত করে গড়ে তুলেছে। চোখের পানি মুছে নেয় হাত দিয়ে। সে কাঁদবে না। কেন কাঁদবে? কার জন্য কাঁদবে? যে তার ভালোবাসা বুঝলো না তার জন্য? মোটেও না। সে মানহা খান। সবাইকে দেখিয়ে দিবে মানহা খান কখনো ভেঙে পড়ে না। যারা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে অবহেলা করেছে তাদের জন্য অন্তত চোখের পানি ফেলবে না। তার একটা চোখের ফোঁটার পানি অনেক মূল্য। বাসার কাউকে না বলেই দেশে আসছে। সবাইকে সারপ্রাইজ দিবে। তার বড় চাচ্চুর ছেলে আয়ান খানের এঙ্গেজমেন্ট। মানহাকে আসতে বলে সে সাফ সাফ জানিয়ে দেয় আসতে পারবে না। সেজন্যই তাকে কেউ আর জোর করেনি। মানহা পরক্ষণেই ভাবে সে কেন অন্যের জন্য দেশে আসবে না। তাই তো সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্যই পরশু টিকিট কেটে রাখছে। আর আজ বাড়িতে ফিরবে। নিজের বাড়ি, নিজের রুম, নিজের বাবা মা সব কিছু ছুঁয়ে দেখতে পারবে। সবাই তাকে দেখে কেমন রিয়াকশন দিবে ভেবেই মুচকি হাসে মানহা। ভাবতে ভাবতে কখন যে বাড়ির সামনে এসে পৌঁছে গেছে টেরই পায়নি। ভাড়া মিটিয়ে গাড়ি থেকে নেমে পড়ে মানহা। বাড়ির সামনে দাঁড়িয়ে দেখে পুরো বাড়িটা লাল, নীল, সবুজ, হলুদ বাতি জ্বলছে। ৩ তলা বাড়িটা আলোয় ঝলমল করছে। আর দাঁড়িয়ে না থেকে এক পা করে এগোতে থাকে। পা যেন আর চলছেই না। হাতে লাগেজ নিয়ে দাঁড়িয়ে যায় গেটের সামনে। ভিতরে প্রবেশ করতে গেলে বাধা দেয় দারোয়ান। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে তাকায় মানহা। মানহা বিরক্তির সহিত জিজ্ঞেস করে, কি হলো চাচা? আপনি ভিতরে কেন ঢুকতে দিচ্ছেন না? সমস্যা কি? আপা, আপনারে চিনি না, জানি না, কেমনে ঢুকতে দিমু আপনারে কন? আমাকে আপনি চেনেননি চাচা? অবাক হয়ে জিজ্ঞেস করে। না আপামনি, মুখ বাঁধা থাকলে কি চেনার উপায় আছে? চাচা, আমি মানহা। এবার চিনছেন তো? কি কোন আপামনি, আপনি আইবেন তা তো জানতাম না। খালুজান কি জানে? না চাচা, কেউ জানে না আমি আসবো। সবাইকে সারপ্রাইজ দিব বলে না বলে এসছি। এখন যাই চাচা, কাল কথা হবে। অনেক জার্নি করেছি, টায়ার্ড লাগছে। আচ্ছা আপামনি একটা কথা কইমু? জি চাচা বলুন। আপনাকে শাড়িতে খুব ভালো লাগছে, একদম আকাশের চাঁদের মতো। মানহা মুচকি হেসে তাই বলে গেটের ভিতরে যায়। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিতে গিয়ে হাত কাঁপছে মানহার। নিজের পরিবারের মানুষগুলো চেহারা বেশি উঠছে বারবার। এবার কলিং বেল চাপ দেয়। পরপর ৩-৪টা বেল বাজানোর পর দরজা খুলে দরজার সামনে মানহাকে দেখে ভূত দেখার মতো চমকে যায় অয়ন। একদিনে চেয়ে থাকে মানহার দিকে। মানহার ডাকে ঘোর কাটে অয়নের। কি ব্যাপার ভাইয়া, আমাকে দেখে তুমি খুশি হওনি? এমন করে কেন তাকিয়ে আসো? ভিতরে আসতে বলবে না? আচ্ছা তাহলে চলে যাই। এ বলে পিছতে গেলে হাত ধরে দাঁড় করিয়ে দেয় আয়ান। যাস না বোন, আমি খুব খুশি হয়েছি। তুই আসবি এটা আমি কামমিন কালেও ভাবিনি। আনন্দের ঠেলায় তোকে ভিতরে আসার কথাই বলতে ভুলে গেছি। দরজায় দাঁড়িয়ে অয়ন যে কারোর সাথে কথা বলতে দেখে এগিয়ে আসে অয়নের উডবি ওয়াইফ নীরা।
নীরা মানহাকে কখনো সরাসরি দেখেনি, ছবিতে একবার দেখেছে, সেজন্য মানহাকে চিনতে না পেরে অয়নকে জিজ্ঞেস করে, অয়ন, মেয়েটা কে? এত কি কথা বলছো? আবার দেখলাম হাতও ধরছো। এসব হচ্ছেটা কি? তুমি অনুষ্ঠান ছেড়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো? একটু পরেই তো অনুষ্ঠান শুরু হবে, গম্ভীর কণ্ঠে বলে নীরা। নীরা, তুমি ভালো করে দেখো চিনতে পারো কিনা। নীরা কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে থেকে বলে, না, চিনতে পারছি না। মানহা চুপচাপ দাঁড়িয়ে অয়ন আর নীরার কার্যকলাপ দেখছে আর মিটিমিটি করে হাসছে। হাসিটা কারো নজরে পড়ে না, কারণ মানহার মুখে মাস্ক পরা। সে নীরাকে দেখে চিনতে পারছে এটা তার একমাত্র ভাবি। বাইকে অন্য মেয়ের সাথে কথা বলতে দেখে জেলাস ফিল করছে। ভাবতে ভালো লাগা কাজ করে মানহার। মুহূর্তে নিজের বিয়ের কথা মনে পড়ে যায়। কতই না সুখে সংসার করত। মানহার ভাবনার মাঝেই সেখানে উপস্থিত হয় মানহার মা তানিয়া বেগম। অয়ন আর নীরাকে একটা মেয়ের সাথে দেখে এগিয়ে এসে নিজের মেয়েকে দেখে মানহা বলে জড়িয়ে ধরে। হঠাৎ এমন হওয়ায় মানহা হকচকিয়ে যায়। নিজেকে সামলে সেও মাকে জড়িয়ে ধরে। কতদিন পর মায়ের ছোঁয়া পেয়েছে। দরজার সামনে এত হয়েছে শুনে সবার দরজার সামনে আসে। মা মেয়ের এমন একটা মুহূর্ত দেখে চোখে পানি চলে আসে সকলের। কিছু কিছু লোক মানহাকে চিনত না, তাই অবাক হয়ে দেখে। মানহার বাবা, চাচ্চু, চাচি, মানহার ভাই সবাই মানহাকে জড়িয়ে ধরে এক দফা কান্না করে নেয়। পরিবারের এত সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে নেয় ক্যামেরাম্যান। অয়ন মাইক হাতে নিয়ে সবার উদ্দেশ্য করে বলে, হ্যালো গাইস, আমি আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমার একমাত্র বোনের সাথে। সবাই হয়তো ভাবছেন আমাদের পরিবারের সবাই ওই মেয়েটাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখে ইমোশনাল হয়ে গেলাম কেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। মানহা, প্লিজ তুই এদিকে আয়। মানহা অয়নের ডাকে তার পাশে গিয়ে দাঁড়ায়। মুখ থেকে মাস্ক খুলে ফেলে। অয়ন আবারও বলতে শুরু করে, যাকে নিয়ে আপনাদের এত হইচই তাকে অনেকেই হয়তো চেনেন না, আবার অনেকেই হয়তো চেনেন। আমার পাশে যে মেয়েটাকে দেখছেন এটা আর কেউ নয়, আমার একমাত্র বোন মানহা খান। সবাই করতালি দিয়ে মানহাকে স্বাগত জানায়। মানহা হাসি মুখে সবার সাথে কুশল বিনিময় করে। এতদিন আমেরিকাতে ছিল আমার ফুপির কাছে, সেখানে থেকে পড়াশোনা শেষ করেছে। আজ যেও আসবে এটা আমরা কেউ জানতাম না। দেশে এসে আমাদের সবাইকেও সারপ্রাইজ করে দিয়েছে। ধন্যবাদ সবাইকে। অয়ন আর নীরা একে অপরকে হাসি মুখে আংটি পরায়। আরেক দফা করতালির আওয়াজ পাওয়া যায়। অয়ন আর নীরার এঙ্গেজমেন্ট পার্টি খুব সুন্দরভাবে শেষ হয়। অনুষ্ঠান শেষ হতে মানহা নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু শাড়িতে বেঁধে গিয়ে পড়ে গিয়ে আহা বলে চিৎকার করে ওঠে। মানহা পড়ার আগেই কেউ একজন তার শক্তপোক্ত হাত দিয়ে মানহাকে ধরে ফেলে। মানহা চোখ ফিটফিট করে তাকিয়ে দেখে সে পড়ে যায়নি। একটা পুরুষ তার কোমর জড়িয়ে এক দৃষ্টিতে তার দিকে চেয়ে আসে। মানহা তাড়াতাড়ি করে দৃষ্টি সরিয়ে সোজা হয়ে দাঁড়ায়। ছেলেটাও মানহার কোমর থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ায়। ছেলেটা কিছু বলার আগে মানহা তাকে ধন্যবাদ বলেই চলে যায়। মানহার এমন কাজে ছেলেটা যেন বোকা বনে যায়। যাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচালো সে শুধুমাত্র ধন্যবাদ দিয়ে চলে গেল। আজব তো, কি অ্যাটিটিউড রে বাবা। এটা আবার কেমন মানুষ? মেয়েটা অদ্ভুত, গম্ভীর স্বভাবের। মেয়েটার দৃষ্টি কেমন নিশ্চল বলে নিজের মতো চলে যায়। সময় বদলে যায় জীবনের সঙ্গে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে। সময় বদলায় না আপনজনের সাথে, শুধু আপনজন বদলে যায়, ছেড়ে চলে যায় সময়ের সঙ্গে। মানহা নিজের রুমটা ঘুরে ঘুরে দেখছে। কতগুলো দিন পেরিয়ে গেছে তার জীবন থেকে, কিন্তু নিজের রুমটা ঠিক আগের মতোই রয়েছে। যেমনটা আমেরিকা যাওয়ার আগে গুছিয়ে রেখে গিয়েছিল ঠিক তেমনটাই আছে। হয়তো তার মা নিয়ম করে তার রুমটা গুছিয়ে রাখে। রুমের প্রতিটি জিনিস ছুঁয়ে ছুঁয়ে দেখছে। রুমে থাকা সব জিনিসগুলোই তার অনেক শখের। সে ভালোবেসে কিনেছিল। ভাবতে ভাবতে চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। চোখের পানি মুছে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় শুয়ে পড়ে। অনেকক্ষণ ধরে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে মানহা, কিন্তু কিছুতেই ঘুম আসছে না তার চোখে। বারান্দায় দাঁড়িয়ে নিকশ কালো আকাশটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। সবাইকে খুব নিষ্ঠুর মনে হচ্ছে। গলার কাছটা কেমন বাদো বাদো লাগছে। কেন যেন শরীরের সবটুকু শক্তি দিয়ে মানহার গলাটা চেপে ধরেছে কেউ। সামনে খোলা আকাশ, তাও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। জোর করে আরেকবার বিছানায় গিয়ে শুয়ে পড়ে মানহা। চোখ বন্ধ করতে হাজারো বিষাদময় স্মৃতি ভেসে ওঠে, যেগুলো সে মনে করতে চায় না, কিন্তু বারবারই মনে পড়ে যায়। অনেক জার্নি করে আসার পরেও ক্লান্ত শরীরটাই বিছানায় এলিয়ে দিতেও চোখে ঘুম ধরা দিতে চায় না। এগুলো কল্পনা জল্পনা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ে টেরই পায় না মানহা।
অন্ধকার রাতের বেলকনিতে দাঁড়িয়ে আছে এক সুদর্শন যুবক। ল্যাম্পপোস্টের আলোয় জ্বলজ্বল করছে ঢাকা শহর। দেখতে খুবই ভালো লাগছে তার। রাতে সবাই ঘুমালেও কিছু কিছু মানুষ ঘুমায় না। রাত 12টা বাজে। বেলকনির নীল বাতি ফিনফিন করে জ্বলছে। মাঝে মাঝে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে। যুবকটা এক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে আছে। চোখের সামনে বেশি ওঠে এক অপরূপ সৌন্দর্যের অধিকারী নারীর চেহারা। হিজাবে ঢাকা মাথাটা, চোখ দুটো টানা টানা, ঠোঁটে হালকা খয়েরি লিপস্টিক, ঠোঁটের নিচে একটা লালচে তিল দেখা যাচ্ছে। হলদে বর্ষা, মুখে মায়াবী একটা ভাব আছে। মেয়েটার কথা ভেবে মুচকি হাসে যুবকটা। হঠাৎ গম্ভীর হয়ে যায় যুবকটা। কিছু না ভেবেই রুমে চলে আসে। অনেক রাত হয়ে গেছে, সকালে অফিস আছে এখন, তার ঘুমাতে হবে। অনেক রাত করে ঘুমানোর ফলে খুব দেরিতেই ঘুম ভাঙে মানহার। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামে। ড্রয়িং রুমে বসে আছে তার বাবা, চাচা, দুবাই। অয়নের শ্বশুরবাড়ির লোকেরা কাল রাতেই চলে গিয়েছিল। মানহা গিয়ে মিরাজের পাশে বসে পড়ে। মিরাজ তার বড় বোনকে আসতে দেখে হাসি মুখে বলে, গুড মর্নিং আপু। মানহাও মুচকি হেসে বলে, শুভ সকাল ভাই। আপু, তোমার ঘুম কেমন হলো? কেন রে? না মানে এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। খুব ফাজি হয়ে গেছিস দেখছি। বড় বোনের সাথে দুষ্টুমি করিস? আপু, আমি তো মজা করে বলেছি। হঠাৎ করে কেন বিছানায় তুমি ঘুমাতে পারো না বলে? আর তুমি বলছো আমি দুষ্টুমি করছি। এটা কিন্তু ঠিক না বলে দিলাম। আরে বলদ, ওটা তো আমারই বেড। তাহলে ঘুম কেন আসবে না বল? ফার্স্ট থেকে অয়ন বলে, তোরা কী শুরু করলে বল তো? মানহা, এখানে বসলে দৌড়ে বজে বকে যাচ্ছিস। চুপ কর তো। ভাইয়া, তুমি ওকে কেন বকছ? কতদিন পর আমার ভাইটা আমার সাথে দুষ্টুমি করছে। আমার তো খুব মজাই লাগছে। মিরাজ মানহার বড় চাচ্ছু ছোট ছেলে। মানহা মিরাজকে নিজের ভাইয়ের থেকে কোনো অংশে কম দেখে না। সে সবসময় নিজের ভাই বলে পরিচয় করিয়ে দেয় সবাইকে। আচ্ছা, যা করবি কর, আমি কিছু কমু না। যার জন্য করলাম চুরি সেই বলে চোর, বিড়বিড় করে বলে অয়ন। কিচেন থেকে মানহার মা তানিয়া বেগম চিল্লিয়ে বলেন, সবাই টেবিলে বসো, আমি খাবার দিচ্ছি। সবাই গিয়ে খাবার টেবিলে বসেন। মানহার মা আর চাচি দুজনে খাবার সার্ভ করছেন। তাদের বাসায় কাজের কোনো লোক নেই। বাসায় অল্প কিছু মানুষ, এজন্য আর কাউকে রাখেননি। তারা দুজনেই সব কিছু মিলে তালে করেন। আজ মানহার পছন্দের সব খাবার রান্না করেছেন দুজন মিলে। কতদিন পর মেয়েটা বাসায় আসছে, তাকে মন মতো আদর যত্ন না করলে হয়? মানহার মা মানহার প্লেটে বিভিন্ন আইটেম খাবার দিচ্ছে আর মানহা চুপচাপ খাচ্ছে, কোনো কথা বলছে না। খাওয়ার মাঝে মানহা চাচ্ছু মিলন খান বলেন, মানহা, মামনি, তুমি এখন কি করবে বলে ঠিক করেছ? দুই ভাইয়ের একটাই মেয়ে বলে মানহা সবার অনেক বেশি আদরের। মানহা খাওয়া থামিয়ে সকলের দিকে তাকিয়ে দেখে সবাই তার পানে চেয়ে আছে। মানহা চাচ্চুর কথার উত্তর দেয়, চাচ্ছু, আমি ভাবছি আমেরিকাতেই একেবারে সেটেল হব। মানহার কথায় খান বিলায় বিস্ফোরণের ন্যায় ফেটে পড়ে। বিস্ময়ে সকলে তাকায় মানহা দিকে। সবাইকে এমন করে তাকাতে দেখে বলল, কি ব্যাপার, সবার হলোটা কি? মুখটা এমন করে আছো কেন তোমরা? মানহার বাবা মিনহাজ খান বলেন, এসব তুমি কি বলছো মামনি? এটা কিভাবে হয়? তুমি আমাদের একমাত্র মেয়ে, আর তুমি যদি আমাদের সবাইকে ছেড়ে দূরে চলে যাও, এটা কিভাবে মানবো আমরা? এটা কিছুতেই হতে পারে না। প্লিজ আব্বু, তোমরা আমাকে বাধা দিও না। এই শহরে আমি থাকতে পারবো না। এখানে আমার দম বন্ধ হয়ে আসে। মাঝে মাঝে মনে হয় আমি নিঃশ্বাসই নিতে পারছি না। কিন্তু মামনি, তোমাকে ছাড়া আমরা কেউ ভালো থাকতে পারবো না। প্রতি রাতে তোমার জন্য কাঁদতে কাঁদতে ঘুমাতে হয় তোমার আম্মুর। অনেক রাতও আছে না ঘুমিয়ে পার করে। মিলন খান ফের বলেন, মানহা মামনি, তুমি এখানে কিছু একটা করতে পারো। আর সেটা যদি না হয় তোমাকে বাধা দিব না। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। কিন্তু ভাইজান, মিনহাজ এই ব্যাপারে আর কোনো কথা না বলাই ভালো। মামনি কয়েকটা দিন থাকুক এখানে, তারপর এ বিষয়ে কথা বলা যাবে। মিলন খান খাওয়া শেষ করে নিজের শোরুমে চলে যান। তাদের অনেক বড় বড় কয়েকটা দোকান আছে, সেগুলোই তিনি দেখাশোনা করেন। অয়নের পড়াশোনা শেষ, এখন বাবার সাথে শোরুমে দেখাশোনা করেন। শোরুমে কয়েকজন কর্মচারীও রাখা আছে। মিনহাজ খান কোর্টে চলে যান। সময় ফেলে তিনিও ভাইয়ের সাথে শোরুমে যান। আর মিরাজ আবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। মানহা বাকি খাবারটুকু শেষ করে ছাদের উদ্দেশ্যে রওনা হয়। তার মাথায় ঘুরপাক খাচ্ছে নানান ধরনের কথা। বিশাল বড় বিল্ডিংয়ের 5তলায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে আবরার তেজ। তেজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বর্তমান সিইও আবরার তেজ। তার বাবা আনোয়ার হোসেন এই কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। আনোয়ার হোসেনকে তার বাবা অনেক সাহায্য সহযোগিতা করেছেন,
তিনি মনে করেন তার বাবা না থাকলে তিনি কখনোই এত দূর পর্যন্ত আসতে পারতেন না। তার সুনাম শুধুমাত্র তার বাবার জন্য সম্ভব হয়েছে। এতদিন তিনিই সব কিছু দেখাশোনা করেছেন। তার বয়স বাড়ছে, এজন্যই ছেলের কাঁধে তুলে দেন। সব কিছু থেকে বিশ্রাম নিতে চান। আবরার তেজ নামটা শুনলেই অফিসের প্রতিটি স্টাফ ভয়ে কেঁপে ওঠে। অফিসের বস অনেক রাগী গম্ভীর স্বভাবের। তাকে জমের মতো ভয় পায় সকলে। তার চেহারাও যেমন সুন্দর তেমনি খুবই সুদর্শন। মুখে খোঁচা খোঁচা সাপ দাড়ি। প্রতিটি মেয়েই আবরার তেজ বলতে পাগল। আবরার তেজ কোনো মেয়ের ধারের কাছেও যায় না, দূরত্ব বজায় রেখেই চলে। অফিসের মেয়ে স্টাফগুলো অন্যদের আন্ডারেই কাজ করে। আবরার তেজ কাজ বলতেই পাগল। কাজের কোনো গাফিলতি তিনি সহ্য করেন না। নিজের কক্ষে বসে আছেন তিনি। টেবিলে হাতের কনুই দিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে। দুপুরে খুবই ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে তাদের। সেটা তাদের পেতেই হবে, না হলে কোম্পানির অনেক বড় লোকসান হয়ে যাবে। বিকেল 4টা বাজে। মানহা অয়নকে ফোন দেয় বাসায় আসার জন্য। মিরাজও বাসায় আছে। মানহার কিছু ভালো লাগছে না, তাই ভাবলো 3 ভাই বোন মিলে ঘুরতে যাবে। যে বাবার সেই কাজ। মানহা আর মিরাজ দুজনেই ফোন দিয়াটে অয়নকে বাসায় আসতে বলে। অয়নও বোনের ফোন পেয়ে শোরুম থেকে ছুটে চলে আসে। এমনভাবে বলছে না এসে পারবে না। মানহার মিরাজ দুজনে বসে আছে মানহার রুমে। অয়ন বাসায় এসে মানহা মানহা বলে চিল্লাতে থাকে। অয়নের চেঁচামেচি শুনি অয়নের মা ইয়াসমিন সুলতানা বলেন, কিরে ষাঁড়ের মতো এত চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে? কিছু না মা, মানহা কোথায় তাই বলো। ও তোর রুমেই আছে। কেন বলতো? অয়ন কিছু না বলে দৌড়ে চলে যায় মানহার রুমে। দরজা বেড়ানো বিদায় ঢুকতে অসুবিধা হয়নি। ছেলের কাণ্ডে ব্যবাসিকা খেয়ে যান ইয়াসমিন। অয়ন মানহার রুমে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল, মানহা তোর কি হয়েছে? এভাবে কেন আসতে বললি আমাকে? ভাইকে এভাবে হাঁপাতে দেখে চমকে যায় মানহা। অবাক হয়ে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি এভাবে কেন হাঁপাচ্ছ? তোর কিছু হয়নি তো বোন? তুই ঠিক আছিস? ভাইয়ের কথার মানে বুঝতে পেরে মুচকি হাসে মানহা। বিছানা থেকে উঠে গিয়ে জড়িয়ে ধরে ভাইকে। আমার কিছুই হয়নি ভাইয়া, বাসায় থাকতে ভালো লাগছে না, সেজন্যই তোমাকে ফোন দিয়ে আসতে বললাম। মানহা জানে তার অয়ন ভাই তাকে খুব ভালোবাসে। কেউ বলতে পারবে না অয়ন তার বড় চাচ্চু ছেলে। আপন ভাই বোনের মতোই তারা চলে। আজকাল সবাই কেমন খাপছাড়া হয়ে যাচ্ছে, আপনজনের থেকে দূরে সরে যাচ্ছে। ভাইকে ভাই চিনছে না, তাহলে স্বাস্থ্য ভাই বোনেরা কিভাবে চিনবে? দুনিয়াটা বড়ই অদ্ভুত। নিজের স্বার্থের জন্য মানুষ সবই করতে পারে। ভাইকে তাই ছাড় দিচ্ছে না। ভাইয়ের সম্পত্তির জন্য খুন করতেও দ্বিধাবোধ করছে না। কিন্তু খান পরিবারকে দেখে সকলেই গর্ববোধ করে। দুই ভাই কি সুন্দর মিলেমিশে আছে। অয়ন বোনকে ছেড়ে দূরে সরে গিয়ে বলে, আমার কাছে আসবি না। এভাবে কেউ ভয় দেখায়? আমি কি ভয়টাই না পাইছি তুই জানিস? এখনও বুকের ভিতর দরপড় করছে। মানহা ফিক করে হেসে ওঠে। হাসতে হাসতে বলে, ভাইয়া তোমাকে বোকা বানিয়েছি আমরা দুজনেই, বলে জোরে জোরে হাসতে থাকে। কতদিন পর বোনকে মন খুলে হাসতে দেখে মনটা জড়িয়ে যায় অয়নের। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিরাজও একই কাজ করে। কবে যে মানহাকে হাসতে দেখেছে তাদের মনে নেই। 2 বছর আগে একটা বইয়ের কালো অধ্যায়ের পৃষ্ঠা মানহার জীবনটাকে এলোমেলো করে দিয়েছে। সে বইয়ের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলবে অয়ন। তার বোনের জীবনী আর আসতে দিবে না। তার বোনটাকে সবসময় হাসি খুশি দেখাতে চায়। কোনো অশুভ ছায়া ছুতে দিবে না। মানহা হাসি থামিয়ে দুবারের দিকে তাকিয়ে দেখে দুজনে অবাক হয়ে তাকে দেখছে। মুহূর্তে গম্ভীর হয়ে যায় মানহা। বোনের মুখের ভাব পাল্টে যেতে দেখে অয়ন বলে, ভালোই তো আমাকে বোকা বানিয়েছিস। মিরাজ তোকে তো আমি পরে দেখে নিব। অয়নের কথা শুনে দৌড়ে মানহার পিছনে গিয়ে লুকায় মিরাজ। মানহা এবার বলল, কেন আসতে বললি? ভাইয়া চলো না, আমরা একটু ঘুরে আসি। এই গোধূলি বেলার ওয়েদারটা আমার অনেক পছন্দের। বাসায় থেকে থেকে বোর হয়ে যাচ্ছি। বোনের কথায় রাজি হয়ে যায় অয়ন। তাহলে রেডি হয়ে নে, আমি রুমে যাচ্ছি, বলে চলে যেতে লাগে। মানহার ডাকে থেমে গিয়ে বলে, কি হয়েছে? ভাইয়া বাবিকেও আসতে বলো না। বাবির সাথে ভালো করে পরিচয়টাও হয়ে যাবে আর আমাদের এনজয় করাটাও হয়ে যাবে। আচ্ছা আমি বলে দিচ্ছি। এবার খুশি তো? অনেক ভাইয়া, খুশি মনে বলে। মানহা কালো রঙের শাড়ি পরে হিজাব বেঁধে সুন্দরভাবে রেডি হয়ে বেরিয়ে পড়ে ঘুরতে। ঢাকার একটা নামিদামি রেস্টুরেন্টে বসে আছে মানহা, অয়ন, মিরাজ। 3 জনে অপেক্ষা করছে অয়নের উঠবি নীরার জন্য। অপেক্ষার অবসান শেষ করে রেস্টুরেন্টের গেট দিয়ে প্রবেশ করে নীরা আর তার ভাই। দুজনই এসে দাঁড়ায় অয়নদের টেবিলে। এসে মানহাকে বলে, হ্যালো ননদিনী, কেমন আছো আপু? মানহা থেকে বয়সের ছোট নীরার। হে ভাবি, চলে আসছো?
কতক্ষণ ধরে ওয়েট করছে জানো? মুখ ফুলিয়ে বলে, আরে বাবা আসবো তো, জানোই তো ঢাকা শহরে যা জ্যাম। এতক্ষণ ননদ ভাবির কথা শুনছিল অয়ন, এবার নিজেই বলে, আগে বসো তারপর কথা বলো নীরা। ভাইয়া আপনিও বসেন, দাঁড়িয়ে না থেকে। অয়নের কথায় ফোন থেকে মুখ সরিয়ে টেবিলের দিকে তাকায়। মানহা নীরার ভাইয়ে দুজনে চোখাচোখি হয়ে যায়। মানহা ছেলেটাকে দেখে অবাক হয়ে যায়। তার মনে পড়ে যায় সেই দিনের ঘটনা, তাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। নীরা বসে পড়ে অয়নের পাশের চেয়ারে, আর নীরার ভাই বসে মানহার পাশের চেয়ারে। সেটা ছাড়া আর কোনো চেয়ার পাকে নেই। নীরা মানহাকে বলে, আপু কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভাবি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপু আমি তোমার থেকে বয়স অনেক ছোট, তাই আমাকে ভাবি বলো না প্লিজ। বয়সে ছোট হলে কি হবে, সম্পর্কে তুমি আমার বড় ভাবি, আমাকে তো বলতেই হবে তাই না? মুচকি হেসে বলে, আমি এত কিছু জানি না, তুমি আমার নাম ধরেই ডাকবে। আচ্ছা সেটা পরে দেখা যাবে। ও শিট, আমি তো ভুলেই বসেছিলাম। কি? অয়ন বলে, মানহা আপুকে ভাইয়ার সাথে পরিচয় করিয়ে দিব তো, সেজন্যই তো ভাইয়াকে জোর করে ধরে বেঁধে নিয়ে আসছি। ভাইয়া? বোনের ডাকে নীরার দিকে দৃষ্টি দিয়ে বলে, কি? সে ফোনে কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে, এজন্য অন্যদিকে তার কোনো খেয়াল নেই। হ্যাঁ এবার বল। নড়ে চড়ে বসে বলল কথাটা। ভাইয়া, এ হচ্ছে আমার মানহা আপু, আমার একমাত্র ননদিনী। আর আপু, এটা হচ্ছে আমার একমাত্র ভাই। হাই, আমি আবরার তেজ। নামটা শুনে চমকে যায় মানহা, কিন্তু কাউকে বুঝতে দেয় না। মুখ স্বাভাবিক রেখে বলে, হাই, আমি মানহা খান। জাস্ট এটুকুতেই কথা হয় দুজনের মাঝে। কেউ কারোর সাথে আর কোনো কথা বলে না। মাঝে মাঝে চোখাচোখি হয়ে যায় দুজনের। মিরাজ মুখ গোমরা করে বলে, আমি তোমাদের কেউ না তাই না? এভাবে আমায় পর করে দিলে তোমাদের সাথে কথাই বলবো না। আরই। মিরাজের কথায় টেবিলে সবাই হেসে ওঠে। নীরা ফের বলে, হাই রে, আমার দেবরজিত রাগ করো না, আমি তো আসছি তোমার জন্য। গাল টেনে দিয়ে বলে, শুবেন আমাকে, বলে হাত সরিয়ে দেয়। তারপর অয়ন খাবার অর্ডার করে। কিছু খেয়ে তারপর হাঁটতে বের হবে। ওয়েটার খাবার দিলে সেটা খেয়ে রেস্টুরেন্ট থেকে বের হয় পাঁচজনে। রাস্তায় পাশাপাশি হাসছে দুই প্রেমিক প্রেমিকা, অয়ন আর নীরা। তাদের পিছে মানহা, মিরাজ আর আবরার আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। দুজনকে প্রাইভেসি দেওয়ার জন্যই আগে পাঠিয়ে দিয়েছে মানহা। গোধূলির শেষ বিকেলে হেঁটে চলেছে তারা। সূর্য মামা অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। সূর্যের পাশ দিয়ে লালচে আভা ছড়িয়ে পড়েছে। দেখতে দেখতে নিমিষেই পুরো আকাশ কেমন যেন মেঘ জমতে শুরু করে। ছোট ছোট মেঘ গিয়ে বড় মেঘের সাথে মিলে যাচ্ছে। চারপাশটা কেমন অন্ধকার হয়ে আসছে। হঠাৎই এমন হওয়ায় চারপাশের মানুষগুলো ছুটে চলছে নিজের গন্তব্যে। অয়ন আর নীরা ফিরে আসে মানহাদের কাছে। নীরা আর আবরার তাদের গাড়িতে, আর অয়ন, মিরাজ, মানহা তাদের গাড়িতে উঠে পড়ে। দুজন দুজনা থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। গাড়ি ছাড়ার পরেই ঝড়ো হাওয়া শুরু হয়। মানহা জানালার পাশে বসে বাহিরের পরিবেশটা দেখছে। চুপচাপ করে বৃষ্টি নেমে যায়। মানহা অনেক দিন পর এত কাছ থেকে বৃষ্টি দেখছে। বৃষ্টি ছুঁয়ে দেখতে মন চায় মানহার। এ জানালা দিয়ে হাত বাড়িয়ে দেয়। বৃষ্টির ফোঁটা এসে হাতে পড়ে। মানহা খিলখিলিয়ে হেসে ওঠে। মানহাকে বাহিরে হাত দিতে দেখে অয়ন চেঁচিয়ে ওঠে, বোন হাত সরিয়ে নেই। হঠাৎই অয়নের চেঁচানোয় ভড়কে যায় মানহা। তাড়াতাড়ি হাত ভিতরে এনে বলে, কি হয়েছে ভাইয়া, এমন করলে কেন? চলতি গাড়িতে কখনো বাহিরে হাত দিবি না। যদি কোনো অঘটন ঘটে যেত তখন কি হতো ভাবতো। আর কখনো দিবি না বোন এমন। আচ্ছা ভাইয়া। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। বৃষ্টি ছাড়ানোর কোনো নাম গন্ধই ছিল না। সেই অবস্থায় ভিজে ভিজে বাসায় আসে মানহারা। সময় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। সময়ের সঠিক ব্যবহার করতে না পারলে জীবনে সাফল্য অর্জন করতে পারবে না। সময় থেমে থাকে না, নিজ গতিতে চলতে থাকে। তেমনি মানহা দেশে আসছে আজ 10 দিন। আর কয়েকদিন পর অয়ন আর নীরার বিয়ে। বিয়েটা শেষ হওয়ার পরেই চলে যাবে। ড্রয়িং রুমের সোফায় বসে খুব মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছে মানহা। জবের জন্য ট্রাই করছে। কারোর বোঝা হয়ে থাকতে চায় না মানহা। পাশের বাসায় একটা মহিলা আসে মানহাদের বাসায়। মানহা মহিলাকে দেখে ভদ্রতার খাতিরে বলল, আরে আন্টি যে, কেমন আছেন? এই তো আছে ভালোই। তা তোমার কি খবর মানহা? বসতে বসতে উত্তর দিল, জি আন্টি আলহামদুলিল্লাহ। তা বিয়ে শাদির কী খবর? করবা না বিয়ে? সেসব নিয়ে আন্টি ভাবিনি। ওমা কেন? কষ্ট করে সতীনের ঘর করলে কি এমন হতো? কপালটা তো আর পড়তো না। 2 সতীন মিলে ঝুলে কামকাজ করতে পারতা। তোমারও কষ্ট কম হইতো, সাথে তারও। দেখুন আন্টি, আপনি এখানে আসছেন ভালো কথা, চা বিস্কুট খান, ওসব কথা বলেন না। সত্যি কথাই তো কইলাম, তোমার ভালোর কথা ভেবে।
আর তুমি এই কথা করছ? কারোর ভালো করতে নেই। মানহা অনেকক্ষণ ধরে মহিলার কথা মুখ বুজে সহ্য করছিল, কিন্তু আর পারল না। আমাকে কি মনে হয় আন্টি, মানুষের হাতের পুতুল, যে যার মতো নাচাবে আর আমি নাচবো? আমার কোনো কি আত্মসম্মান নেই? সতীন নিয়ে সংসার করব? মেয়ে বলে কি পৌঁছে গেছি? আচ্ছা আপনি বলুন তো, আপনার জায়গায় আমার জায়গায় আপনার মেয়ে থাকলে আপনি কি তাকেও বলতেন সতীনের ঘর করতে? একটু মানিয়ে নে। মেয়েরা কখনো স্বামীর ভাগ কাউকে দিতে পারে না, তেমনি আমিও পারিনি, তার জন্যই তো সেদিন ফিরে তাকাইনি। এখন তো দিব্যি ভালো আছি তাকে ছাড়া। তাহলে অতীতকে কেন মনে করিয়ে দিচ্ছেন? একটু ভালো থাকতে দিন না আমাকে, চিল্লিয়ে বলে ওঠে। মানহার চেঁচামেচিতে বাড়ির সকলে ড্রয়িং রুমে ছুটে আসে। মানহার মা চাচি কিচেন থেকে দৌড়ে আসে, মেয়েকে রেগে যেতে দেখে দৌড়ে বসায়। মহিলাটা কাসুমাসু করে দাঁড়িয়ে আছে। অয়ন এগিয়ে এসে মহিলাকে উদ্দেশ্য করে বলল, ফার্দার যদি দেখছি আর কখনো আমার বোনকে এভাবে হ্যারাস করতে, তাহলে আমি ভুলে যাব আপনি আমার বড় হন। আপনাকে যে সম্মানটুকু করি সেটা বজায় রাখুন, নাহলে ভালো হবে না বলে দিলাম। আঙ্গুল উঁচিয়ে কথাটা বলে অয়ন। মহিলা সুরসুর করে কোনো কথা না বলে এক পর্যায়ে দৌড়ে পালালো। সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে, তার একটুও বলা ঠিক হয়নি। সদর দরজায় দাঁড়িয়ে সবটা শুনছিল আবরার তেজ। মনে মনে বলে, মেয়েটার আত্মসম্মান বোধ অনেক প্রখর, সাহস আছে বলতে হবে। নীরা থেকে শুনেছিলাম মেয়েটার অতীত সম্পর্কে। মুচকি হেসে মনে মনে বলে, এমন মানুষই তো লাগবে, অন্যায় দেখলে সাথে সাথে প্রতিবাদ করবে, কখনো অন্যায়ের সাথে আপোষ করবে না। আই লাইক ইট। দরজায় আবরারকে দাঁড়িয়ে থাকতে দেখে ইয়াসমিন বেগম এগিয়ে এসে বলেন, আবরার বাবা, তুমি এখানে কখন আসলে? বাহিরে কেন দাঁড়িয়ে আসো? ভিতরে আসো। আন্টি এত উত্তেজিত হবেন না, আমি মাত্রই আসলাম বলে ভিতরে আসে। মানহা এক পলক আবরারের দিকে তাকিয়ে কোনো কথা না বলে ল্যাপটপ হাতে নিয়ে হনহনিয়ে দোতলায় হাঁটা ধরে। আবরার একদিনে তাকিয়ে থাকে মানহার দিকে। আবরার সোফায় গিয়ে বসে। অয়ন আবরারের অপোজিট পাশে বসে। ইয়াসমিন বেগম আবরারের জন্য চা নাস্তা আনতে গেছেন। আবরার অয়ন দুইজনেই চুপচাপ আছে। অয়ন সোফায় হেলান দিয়ে চোখ বুজে আছে। আবরার একবার অয়নের দিকে তাকালো। ছেলেটা মনে হয় বোনের জন্য কষ্ট পাচ্ছে। আর মানহারও চোখ চলচল করছিল। মেয়েটার সহ্য ক্ষমতা অনেক কঠোর। অন্য কেউ হলে এতক্ষণে কান্নাকাটি করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলত। অথচ দেখো, মেয়েটা চুপচাপ নিজের রুমে চলে গেল। অয়ন তাকে আসতে বলছিল মানহার সাথে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য, কিন্তু এখানে এসে দেখে এই অবস্থা। ইয়াসমিন বেগম নাস্তা এনে আবরারের সামনে রাখে। আবরার এত সব দেখে বলে, আন্টি কষ্ট করে এগুলো কেন আনতে গেলেন? আমি মাত্রই খেয়ে আসছি। তুমি এই প্রথমবার আসলে, তোমাকে খালি মুখে ফিরে কিভাবে বলো? শুধু চা হলেই হতো। খামাখা থামো তো, চুপচাপ খাও। এগুলো আমি আসছি বলে চলে গেল। আবরার অয়নকে বলল। অয়ন সোজা হয়ে বসে। অয়ন আবরারের দিকে করুণ চোখে তাকিয়ে বলে, সরি ভাইয়া, পরিস্থিতি এমন হবে জানলে আপনার মূল্যবান সময় নষ্ট করতাম না। এক্সট্রিমলি সরি। রিল্যাক্স অয়ন, এত সরি কেন বলছো? আমি কিছু মনে করিনি। এ ব্যাপারে পরে কথা বলে নেব। ওনার এখন মনটা ভালো নেই, ওনাকে কিছুক্ষণ একা থাকতে দিন। হুম, ঠিক বলছেন ভাইয়া, আমার বোনটা অনেক নরম মনের, অনেক কষ্ট পেয়েছে ও। আচ্ছা অয়ন, তাহলে আজ উঠি, অন্য আরেকদিন আসবো। আচ্ছা ভাইয়া। আপনার সবাইকে বলে বেরিয়ে আসে খানবিলা থেকে। মানহা ওয়াশরুমের ভিতর দরজা বন্ধ করে অজরে কাঁদতে থাকে। চার দেওয়ালের ভিতরে তার কান্না আটকে আছে। বাহিরের কেউ শুনতে পেল না মানহার কান্না। তানিয়া বেগম দরজার সামনে দাঁড়িয়ে বারবার ডাকলে মানহা বলে দেয় সে একা থাকতে চায়, কেউ যেন তাকে ডিস্টার্ব না করে। মেয়ের মন মেজাজ ভালো না বলে সবাইকে আসতে বারণ করেছে। ঝর্নার পানির সাথে মানহার চোখের পানি মিলে যাচ্ছে। ঝর্নার নিচে বসে হাউমাউ করে কান্না করছে আর বিড়বিড় করে বলছে, আল্লাহ, কেন তুমি আমার সাথে এমনটা করলে? সবাই আমাকে কটু কথা শোনায় কেন? আমিও তো মানুষ। আর কত সহ্য করব আল্লাহ? যার জন্য 2টা বছর নিজের কাছের মানুষদের থেকে অনেক দূরে থাকলাম, ওই সুদূর আমেরিকাতে নিজেকে মানিয়ে নিলাম। দিন শেষে সে ডিভোর্সি শব্দটাই শুনতে হয়। নিজেকে অনেক কষ্ট করে গড়ে তুলেছি, তাও কেন এমন লাগছে? সবার সামনে নিজেকে কঠোর দেখালেও রাতের গভীরে আর সহ্য করতে পারি না। সবার আড়ালে চোখ থেকে পানি ঝরে, কাউকে দেখাই না, আর দেখাবই না। আল্লাহ, আমাকে আরও ধৈর্য দাও, সামনে আরও কঠিন সময় আমায় পার করতে হবে। ঝর্নার নিচ থেকে উঠে দাঁড়াই, তার চোখে পানি মানায় না। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয় মানহা। রুমে এসে আয়নার সামনে দাঁড়ায় মানহা। নিজেকে আয়নায় খুঁটে খুঁটে দেখে। সে কি দেখতে খারাপ ছিল খুব?
যার জন্য রূপম আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করলো? আমার মাঝে কী এমন নেই যার জন্য পরকীয়া করতে হলো? রূপে গুণে সব দিক দিয়েই তো ছিল, তাও তাকে বেঁধে কেন রাখতে পারলাম না? মেয়েটা শুধু আমার থেকে একটু ফর্সা, মানে মেয়েটা সাদা ফর্সা, আমি হলদে ফর্সা, তাতে বিমোহিত হয়ে গেল। হায় রে মানুষ! তাচ্ছিল্য করে ওঠে মানহা, বিড়বিড় করে বলল, কখনো কোনো পুরুষ জাতিকে বিশ্বাস করব না। আই হেট ইউ। নিজেকে আর কারো মায়ায় জড়াবো না। আমি ঘৃণা করি পুরো পুরুষ জাতিকে। সবাই সমান, তারা কখনো এক নারীতে আসক্ত থাকতে পারে না। তোমাকে কখনোই আমি ক্ষমা করব না রূপম। তোমাকে আমি ছেড়ে দিলেও প্রকৃতি তোমাকে ছাড়বে না। রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, সেটা হবে দেখে নিও। থাকবো না আমি আর এই শহরে, চলে যাব অনেক দূরে। সেখানে আমাকে আর কেউ কিছু বলতে পারবে না। বিষাক্ত শহরে থাকতে চাই না, কেউ ছুঁতে পারবে না আমাকে। সবাই ছেড়ে চলে যাব। সেখানে অন্তত মন খুলে নিঃশ্বাসটা তো নিতে পারবো। ভাইয়ের বিয়েটা ভালো ভালোই হয়ে গেলেই চলে যাব আমি। কাউকে না বলে যেমন আসছি, তেমনি কাউকে না বলেই চলে যাব এই শহর ছেড়ে। একটা সুতির 3 পিস পরে নিচে নামে মানহা। সে জানে তার জন্য এখনও কেউ মুখে ভাত তোলেনি, তাই জন্য তাড়াতাড়ি করে নিচে আসে। তার খিদে না লাগলেও বলতে হচ্ছে খিদে লাগছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে পুরো ড্রয়িং রুমটায় চোখ বুলিয়ে নেয়। তার 2 ভাই পাশাপাশি সোফায় বসে আছে। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি মুছছে। মায়ের পাশে বড় চাচি দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছে। নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় মানহার। আল্লাহ তাকে এত সুন্দর একটা পরিবার দিয়েছেন। সিঁড়ি দিকে চেঁচিয়ে বলে, আম্মু খুব ক্ষুধা লাগছে, খেতে দাও। বোনকে স্বাভাবিক দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে অয়ন। অনেক ভয়ে ছিল যদি কিছু করে ফেলে। তানিয়া বেগম মুখে হাসি ফুটিয়ে বলে, আয় মা, আমি খেতে দিচ্ছি, তোর জন্য না খেয়ে আছে সবাই। মানহা জানতো এমনটাই হবে, তার জন্যই তো আসছে। সে না আসলে যে সবাই না খেয়েই থাকতো। মিরাজ উঠে এসে বলে, আপু ঘড়ি দেখো তো কয়টা বাজে, নিজেরটা এগিয়ে দিয়ে। আমি কখন ভার্সিটিতে যাব আর কখন খাবো? আমি গেলাম, ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিব বলে চলে যেতে গেলে মানহা হাত ধরে দাঁড় করিয়ে দিয়ে বলে, তুই 2 মিনিট বস, আমি আসছি, বলে কিচেন থেকে দৌড় দেয়। মানহার কাণ্ডে সকলে অবাক, কী করছে মেয়েটা? মানহা প্লেটে ভাত এনে মিরাজের পাশে বসে ভাত মাখাইতে মাখাইতে হা করতে বলে। মিরাজ হা করলে 1 লোকমা ভাত মুখে পুরে দেয় মানহা। ইয়াসমিন আর তানিয়া দুজনেই 2 ভাই বোনের ভালোবাসা দেখে। মিরাজকে খাইয়ে দিচ্ছে দেখে অয়ন মুখ গোমড়া করে বলে, আজ নিজের একটা বোন নেই বলে অন্যের বোনের ভালোবাসা দেখতে হচ্ছে। একটা যদি আর কথা বলতে পারলো না অয়ন, পারবে কি করে? মানহা অয়নের মুখে ভাত ঢুকিয়ে দিয়েছে। 3 ভাই বোন খুনসুটি করে খাওয়া শেষ করে। অয়ন মানহাকে খাইয়ে দেয়। ভাই বোনের এত সুন্দর মুহূর্ত দেখে মুগ্ধ হয়ে যায় সবাই। মিরাজ আর অয়ন বাসা থেকে চলে গেলে মানহা বাড়ির ছাদে দোলনায় গিয়ে বসে। মেঘলা আকাশ বিদায়, রোদের তেজ নেই। হালকা হালকা রোদে পরিবেশটা ভালোই লাগছে মানহার কাছে। আনমনে আকাশের পানে তাকিয়ে রয়। তখনই মানহার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। প্রথমবার বেজে বেজে কেটে যায়, রিসিভ করে না। আবারও ফোন বেজে ওঠে, ধরবে কি ধরবে না দ্বিধায় পড়ে। শেষমেশ ভাবে এতবার ফোন দিচ্ছে, নিশ্চয়ই পরিচিত কেউ, ভেবেই রিসিভ করে। এবার রিসিভ করবে বলে ভেবে জরুরি কিছু বলতে ফোন দিতে পারে। ফোনটা রিসিভ করে কানে নেয় মানহা। ফোনের ওপাশ থেকে কেউ কথা বলছে না। মানহাও চুপ করে আছে। দুজন দুজনার নিঃশ্বাসের শব্দ শুনছে, কিন্তু কথা বলছে না। ফোনের ওপাশের জন কী বলে শুরু করবে সেটাই বুঝতে পারছে না। বলতে গিয়ে বারবার থেমে যাচ্ছে। মানহা বিরক্তি নিয়ে জিজ্ঞেস করে, এই কে রে ভাই আপনি? খেয়ে দিয়ে কি কাম কাজ নাই? ফোন দিয়ে যেহেতু কথাই বলবেন না, তাহলে ফোন দেওয়ার মানেটা কি? যত সব আজাইরা লোকজন। কথা বলতে এত সমস্যা থাকলে ফোন দিয়ে বসে আছেন কেন? ফোনটা কেটে দিলেই তো হয়, নাকি টাকা বেশি হয়ে গেছে? কোনটা? বলেই থেমে যায় মানহা। বন বিড়াল। গম্ভীর পুরুষালী কণ্ঠে থমকে যায় মানহা। তাকে কি বলল? কি বললেন আপনি? বন বিড়াল? ফোন দিছেন কেন? কে আপনি? কাকে চাই? বন বিড়ালটা কে? উফ, এতগুলো প্রশ্ন একসাথে করলে উত্তর দিব কেমনে? তার থেকে ভালো ধীরে সুস্থে বলুন, বন বিড়ালকে? আর কেন ফোন দিছেন? মন ভালো হয়েছে তোমার? মানে? শোনো মেয়ে, তোমাকে একটা কথা বলি। মানুষের কাজ কথা লাগিয়ে বেড়ানো। কে কী বললো তাই নিয়ে মন খারাপ করার কোনো মানেই হয় না। তুমি নিজে কেমন সেটা বড় বিষয়। অন্যর কথায় কান দিলে তোমারই খারাপ লাগবে, তুমি কষ্ট পাবে। এটা তাদের কাজ যাদের তুমি কষ্ট পাও। বুঝেছ আমার কথা? এক নিঃশ্বাসে কথাগুলো বলেই থামে লোকটা। এতক্ষণ চুপ করে সবটা মানহা শুনছিল। লোকটা তো ঠিকই বলেছে,
অন্যের কথায় কান দিলে নিজেরই খারাপ লাগবে। কি হলো, চুপ কেন? মানহা নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে উত্তর দেয়, হ্যাঁ বুঝছি, বাট আপনি কে? আমার নাম্বার পেলেন কোথায়? আচ্ছা এখন রাখি, পরে কথা বলবো, আমি এখন ব্যস্ত আছি। আরে আমার একটা প্রশ্নেরও তো উত্তর দেননি। এখন ব্যস্ততা দেখাচ্ছেন, খুব ভালো। বনবিড়াল, সত্যি আমি অনেক ব্যস্ত, পরে কথা বলবো, আর মন খারাপ করে থেকো না, বলে কল কেটে দেয়। ফোনের ওপাশে থাকা লোকটা মুচকি মুচকি হাসে মানহার মুখের এক্সপ্রেশনের কথা ভেবে। মানহা ফোন হাতে নিয়ে ভ্যাবলার মতো তাকিয়ে থাকে ফোনের স্ক্রিনে। আননোন নাম্বার থেকে ফোন দিয়ে তাকে এত এত কথা বলল, অথচ লোকটা তার পরিচয়ও দিল না। আজব তো, লোকটা আমাকে চিনল কিভাবে? আর আমার যে মন খারাপ এটাই বা জানলো কি করে? আবার আমাকে বনবিড়াল বলল। উফ আল্লাহ, সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। হায় আল্লাহ, জীবনটা কেন এত জটিল করে দিচ্ছ? খানবিলের বিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। আর 5 দিন পরে অয়ন আর নীরার বিয়ে। সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। বিয়ের 5 দিন আগ থেকে সবাই আসতে শুরু করে দিছে। আজ সন্ধ্যায় মানহার পুপি, ফুফা, ফুফাতো ভাই বোনের আসবে। মানহার খুবই খুশি তার পুপি আসতে বলে। এই 15টা দিনকে মনে হয়েছে 15টা বছর তার পুপিকে দেখেনি। প্রতিদিন কথা হলেও মন ভরে না। যে মানুষগুলো এই 2 বছর তাকে আগলে রাখছে তাদেরকে কি করে ভোলা যায়? তার একাকিত্বের দিনে তারাই তো তাকে সঙ্গ দিয়েছে। তাকে হাসানোর জন্য কি না করেনি ভাবতে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে মানহার। মায়ের ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসে মানহা। হ্যাঁ আম্মু, বলো কি করতে হবে? মারে, কষ্ট করে তোর ফুফির রুমটা গুছিয়ে দে, আমি কাজ পেলে যেতে পারছি না। আচ্ছা আম্মু, আমি গুছিয়ে রাখছি বলে পা বাড়ায় দোতলায়। ড্রয়িং রুম জুড়ে হইচই হচ্ছে। মানহার ফুফি তানবি খান আবেগ উৎফুল্ল হয়ে যান নিজের পরিবার দেখে। কতগুলো দিন পর নিজের কাছের মানুষগুলোকে দেখছে। মানহার ফুফির এক ছেলে এক মেয়ে। ছেলের নাম তাসকিন, মেয়ে তানসি। ছেলেটা বড় আর মেয়েটা ছোট। তাসকিন আর তানসি দুজনেই মানহার ছোট। তানসি দৌড়ে গিয়ে মানহাকে জাপটে ধরে হাঁক করে। মানহা টাল সামলাতে না পেরে যেতে গেলে নিজেকে সামলে তানসিকে জড়িয়ে ধরে। তানসি ইনোসেন্ট ফেস করেই বলে, আপু তুমি আমাকে ভুলেই গেছো, একটুও খোঁজ নাও না। নিজের পরিবারকে পেয়ে আমাদের সবাইকে ভুলে গেছো তাই না? আরে পাগলি বোন আমার, একটু ব্যস্ত ছিলাম, সেজন্যই তোর সাথে কথা বলতে পারিনি। আমি যখনই ফুফিমণির সাথে কথা বলতাম তখন তুই থাকতি না। থাক, আমাকে আর বলতে হবে না, আমি সব জানি বলে দূরে সরে দাঁড়াই। আচ্ছা বোনু, সরি, আর হবে না। এই দেখ আমি কান ধরছি। তানসি তাকিয়ে দেখে সত্যি সত্যি তার মানহা আপু কান ধরেছে। আচ্ছা মেনে নিলাম, আর যেন না হয়। যথা আজ্ঞা ম্যাম। মানহার বলার ধরন দেখে হেসে ওঠে তানসি। মানহার পুপিরা সবাই ফ্রেশ হতে চলে যায়। রাতটা অনেক হাসি ঠাট্টার মাধ্যমে কাটায় সবাই। আজ সবাই শপিংয়ে যাবে। মানহা তার ফুফাতো 2 ভাই বোনের জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছে। তাদের এখনও হয়নি। খান পরিবার থেকে যাবে অয়ন, মিরাজ, তাসকিন, মানহা, তানসি। অয়নের খালাতো বোন মাইশা, আরও কয়েকজন কাজিন আছে, তারা যাবে। সবাই গিয়ে গাড়িতে বসে। অয়ন ড্রাইভ করছে। অয়নের পাশের সিটে তাসকিন, আর সবগুলো পিছনে। তাসকিন সবার থেকে আলাদা, চুপচাপ স্বভাবের। খুবই কম কথা বলে, বেশি কথা বলা পছন্দ করে না। চুপচাপ নিজের মতো কানে এয়ারপোর্ট গুজে এমবি স্কল করছে। তাসকিনের মতে মানহা সেম কাজ করে, কিন্তু সেটা বেশিক্ষণ টিকে না। ফোন কেড়ে নেয় মানহার থেকে। পিছনে সবগুলো হইচই শুরু করে দিছে। তাদের আনন্দকে আরও বেশি করতে একটা গান প্লে করে অয়ন। এতে তানসি জোরে চিৎকার করে ওঠে খুশিতে। শপিং মলে গিয়ে একসাথে হয় নীরা আর আবরার। তারা দুজনেই আসছে, আর কাউকে আনেনি। তারা একটা বেস্ট মলে যায়। আবরারকে দেখে এগিয়ে আসে একটা ছেলে। স্যার, এখানে আসার কি দরকার ছিল? একটা ফোন করলেই তো আপনার বাসায় সব হাজির হয়ে যেত। আবরার মুচকি হেসে উত্তর দেয়, এখানে এসে কেনার যে আনন্দ সেটা তো আর হতো না। সবাই মিলে একসাথে একটু ঘুরেফেরাও হয়ে গেল, সাথে কেনাকাটাও হলো। কি বলো? জি স্যার, আপনি ঠিকই বলছেন। ভিতরে আসুন স্যার। আবরার একটা চেয়ারে বসে। অয়নের একটা কল আসায় এতক্ষণ এখানে ছিল না। ফোন পকেটে রাখতে রাখতে ভিতরে আসে। অয়নকে দেখে ছেলেটা বলল, স্যার আপনিও আসছেন? আগে বলবেন না, আজকে তো আমাদের শুভ দিন, না হলে আপনাদের মতো দুটো কাস্টমার একসাথে আসে? অয়ন হাসি মুখে ছেলেটার কথায় সায় দেয়। আবরারের পাশে আরেকটা চেয়ারে বসে অয়ন। দোকানদার ছেলেটা একটা একটা করে অনেকগুলো শাড়ি বের করে বলে, স্যার এগুলো আমাদের দোকানের সবচেয়ে বেস্ট কালেকশান। আবরার শাড়িগুলোর মধ্যে থেকে একটা সাদা রঙের, কি সুন্দর কাজ করা শাড়ি দেখে সেটা হাতে নিয়ে দেখে আবরার। সাদার উপরে ছোট ছোট স্টোনের কাজ করা।
শাড়িটা অসম্ভব রকমের সুন্দর। অয়নের মেয়ে কাজিনগুলো জিনিস দেখতে ব্যস্ত। নীরা আর মানহা দুজনে একসাথে কাপড় দেখছে। অয়ন মানহা নীরাকে ডাক দেয়। দুজনেই আসলেই অয়ন নীরার জন্য বিয়ের শাড়ি পছন্দ করতে বলে। নীরার একটা একটা করে শাড়ি দেখে, কিন্তু সবগুলো এত বেশি সুন্দর যার জন্য সবগুলো পছন্দ হয়েছে। কোনটা রেখে যে কোনটা নিবে সেই কনফিউজড হয়ে পড়ে বলে, অয়ন প্লিজ তুমি চুজ করে দাও, আমি কনফিউজড হয়ে যাচ্ছি, সবগুলো খুবই সুন্দর লাগছে। মানহা নীরার অবস্থা দেখে মিটিমিটি হাসছে। অয়ন তার ভিতর থেকে একটা লাল রঙের একটা শাড়ি নীলার উপর ধরে বলে, পারফেক্ট, এটাই তোমাকে খুব মানাবে। আবরার শাড়িটা ধরেই বসে থাকে আর চোখে মানহাকে দেখে। মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে সব দেখছে, কিন্তু কিছুই নিচ্ছে না। আবরার কিছু একটা ভেবে সবার আড়ালে ছেলেটাকে ডেকে শাড়িটা প্যাক করতে বলে। সবার কেনাকাটা শেষ হলে শপিং মল থেকে বের হয় সবাই। আজ অনেক বেশি গরম পড়েছে। গরমে অবস্থা কাহিল হয়ে গেছে সবার। আবরার শুভ্র রঙের শার্ট পরে আসছে, সাথে কালো প্যান্ট। গরমে ঘেমে ভিজে গেছে শরীর। হেঁটে হেঁটে গাড়ির কাছে যাচ্ছে। পিছন থেকে লক্ষ্য করে মানহা। চারপাশের মেয়েগুলো চোখ দিয়ে গিলে খাচ্ছে আবরারকে। কেন যেন মানহার রাগ লাগে। কেন রে ভাই, তোরা পুরুষ মানুষ দেখোস নি? এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? নিজের ভাবনায় নিজেই অবাক হয় মানহা। সে কেন এসব ভাবছে? তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে বসে পড়ে। দুইটা গাড়িতে সবাই ভাগ করে বসে। তানসি তো ভাবিকে ছাড়া বসবেই না। মানহা কেউ সাথে নিয়ে গেছে। সে ভাবির সাথে অনেক গল্প করবে। আবরার ড্রাইভিং সিটে বসে আছে। তানসি নীরাকে নিয়ে পেছনের সিটে গিয়ে বসে পড়ে। মানহা পিছনে বসতে গেলে আবরারের কথায় থেমে যায়। আমাকে দেখে কি ড্রাইভার মনে হয়, যে যার ইচ্ছে মতো বসছে? কেউ একজন সামনে আসো, তানসি মানহাকে বলে। আপু প্লিজ তুমি ভাইয়াটার পাশে বসো, আমি ভাবি মনির সাথেই বসবো। মানহা আমতা আমতা করে বলে, হ্যাঁ আপু, তুমি প্লিজ ভাইয়াটার কাছে বসো না। নীরার কথায় অগত্যায় আবরারের পাশের সিটে বসতে হয় মানহার। সিট বেল্ট বেঁধে ভালো করে বসে। মানহাকে ভালো করে বসতে দেখে গাড়ি স্টার্ট দেয় আবরার। গাড়ি চলছে নিজ গতিতে। পিছনে নীরা তানসি গল্পের জড়ি খুলে বসেছে। গাড়ির ভিতর যে আরও দুটো মানুষ আছে সেটা জানেই না তারা। মানহা গাড়ির গ্লাস নামিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। বাহির থেকে বাতাস এসে মুখে বাড়ি খাচ্ছে মানহার। শরীরে শীতল হয়ে উঠছে মানহার। খুব ভালো লাগছে। গাড়ি ড্রাইভিং করছে আর চোখে মানাকে দেখছে। তারপর বলল, শুনুন। আবরারের ডাকে বাহিরে থেকে মুখ সরিয়ে আবরারের দিকে তাকিয়ে বলল, জি বলুন। একটা প্যাকেট বের করে মানহার দিকে দিয়ে বলে, এটা আপনার জন্য। মানহা অবাক হয়ে জিজ্ঞেস করে, আমার জন্য? কেন? নিন না, আমি অনেকগুলো ড্রেস নিছি, লাগবে না। কেউ যদি উপহার দেয় সেটা কি ফিরিয়ে দিতে হয়? উপহার? অবাক হয়ে বলল, জি, ভেবে নিন না, এটা আমার তরফ থেকে আপনার জন্য সামান্য কিছু উপহার। মানহা না করতে পারল না। না করলে লোকটাকে অপমান করা হবে, সেজন্য ভদ্রতার খাতিরে নাই। ধন্যবাদ। পিছন থেকে নীরা তানসি একসাথে চিল্লিয়ে বলে, আমরা কিন্তু দেখে ফেলেছি, আপুকে লুকিয়ে গিফট দিচ্ছেন। দুজনের কথা শুনে লজ্জায় পড়ে যায় মানহা। লজ্জায় মাথা নিচু করে ফেলে। আবরার ডোন্ট কেয়ার ভাব নিয়েই থাকে, যেন কিছুই হয়নি। 10-12 মিনিট পর একটা রেস্তোরাঁয় আসে সবাই। দুপুরের খাবার খেয়ে তারপর যাবে। দুইটা টেবিলে বসে 5 জন করে, তারা মোট 10 জন এখানে। খাবারের পাট শুকিয়ে দুই দিকে দুইটা গাড়ি রওনা দেয় বাসার উদ্দেশ্যে। বসার ঘরে বড়রা বসে আলোচনা করছেন। আর একটা দিন পরেই বিয়ে। সব আত্মীয় স্বজনরা চলে আসছে। আজ সন্ধ্যায় গায়ে হলুদ অয়ন আর নীরার। সময়টা কিভাবে পার হয়ে যাচ্ছে। সময় যত চলে যাচ্ছে মানহা যাওয়ার দিন তত গনিয়ে আসছে। সে থাকতে চায় নাই বিষাক্তময় শহরে, যে শহর তাকে অসহ্য যন্ত্রণাদায়ক পীড়া দেয়। থাকতে চায় না সেখানে, যেখানে মানুষগুলো তাকে ডিভোর্সি শব্দটা সম্বোধন করে। নিজের আপনজনদের ছেড়ে চলে যাবে। নিজের কষ্ট হলেও ছেড়ে থাকতে হবে বাবা মা ভাই বোন সবাইকে। মানহা জবটাও হয়ে গেছে আমেরিকার বিখ্যাত ইউনিভার্সিটিতে। নিজের যোগ্যতায় পেয়েছে তার চাকরিটা। বিয়ের পরেও চুরি করে পড়াশোনা চালিয়ে গিয়েছিল মানহা। সেটা তার প্রাক্তন স্বামী জানত না। পরিবারের কাউকেই সে জানায়নি। কিভাবে জানাবে? জানালে সে যেতে পারবে না, তাকে আটকে দিবে। মায়ের মুখটা বারবার বেশি উঠছে মানহার। প্রথম যেদিন এসেছিল সেদিন কি খুশি হতে দেখেছিল, আর যেদিন কাউকে না বলে চলে যাবে সেদিন কি হবে? তার মা কি কাঁদবে? হ্যাঁ, তার বাবা মা তার জন্য অনেক কষ্ট পাবে, কান্না করবে। আর তার অয়ন ভাই বাড়ি এসে যখন দেখবে মানহা চলে গেছে, তখন খুব কি কষ্ট পাবে। তার ছোট্ট ভাই মিরাজ আপুকে না কান্না করবে। হয়তোবা তার বড় চাচ্চু চাচি, তারাও কি তার জন্য মন খারাপ করবে?
সবটা ভেবে খুব কান্না পাচ্ছে মানহার। নিজের রুমে দরজা বন্ধ করে হাউমাউ করে কান্না করছে মানহা। অতিরিক্ত কান্না করার ফলে হেঁচকি ওঠে, সব কিছু এলোমেলো লাগছে। বাড়িতে এত বড় আয়োজন, হাসি ঠাট্টা, সব কিছু বিদঘুটে লাগছে। দম বন্ধ হয়ে আসছে, সব কিছু অসহ্য লাগছে। চার দেওয়ালে নিজেকে বন্দি করে রাখছে। সবার সামনে যেতে মন সায় দিচ্ছে না। বাহিরে গেলেই এক একজন এক এক কথা বলবে, যেটা মানা সহ্য করতে পারবে না। মানুষের মুখ কি আর ঠেকানো যায়? না, যায় না। মানহা কিভাবে ঠেকাবে? সেই তো সবার মুখ থেকে ডিভোর্সি শব্দটা শুনতে হবে। তার থেকে ভালো এই ঘরেই সে ভালো আছে। আর তার সব ভাই বোনেরা কি সুন্দর জীবন পার করছে। আর সেই কিছু মানুষের তিক্ত কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। এ বিন্দেশে তাকে বলার মতো কেউ নেই। না আছে এদের মতো কেউ একটা অমানুষ, আর না আছে কুটনামি। সেখানে ঠিকমতো নিঃশ্বাসটা অন্তত নিতে পারবে, স্বাধীনভাবে বাঁচতে পারবে। তাকে বাধা দেওয়ার মতো কেউ নেই। নীরার গায়ে হলুদের জন্য তাদের বাগানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আবরার নিজে সব কিছু তদারকি করছে, নিজ দায়িত্বে সব অ্যারেঞ্জমেন্ট করছে। একমাত্র বোনের বিয়েতেই কোনো কিছুই কমতি রাখতে চায় না। নীরা খুবই খুশি, নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পাবে। এর মতো খুশি পৃথিবীতে আর একটাও নেই। সব ভালোই পূর্ণতা পায় না। নীরা খুব ভয়েই থাকতো যদি অয়নকে মেনে না নেয়, কিন্তু তাকে ভুল প্রমাণ করে সবাই অয়নকে মেনে নেয়। না মানার কোনো কারণ নেই, কারণ তাদেরও যেমন নাম ডাক আছে, অয়নদেরও তেমনি নাম ডাক আছে। কালকে সারা জীবনের জন্য অয়নকে নিজের করে পাবে নীরা। পার্লারের মেয়েরা এসে সুন্দর করে হাতে মেহেদি দিয়ে দিয়েছে, হলুদের জন্য সুন্দর করে সাজিয়ে দিয়েছে। বাড়ি মেকআপের জন্য নীরাকে সেনায় দুষ্কর হয়ে গেছে। নীরাকে নিয়ে স্টেজে বসানো হয়। প্রথমে নীরার মা আয়শা বেগম হলুদ ছোঁয়ান, তারপর একে একে সবাই নীরাকে হলুদ লাগায়। ক্যামেরাম্যান সুন্দর করে ছবি তুলছেন। অয়নদের বাড়ির ছাদে হলুদের অনুষ্ঠান করা হয়। অয়নকে ছাদে নেওয়া হয়, পিঁড়ের উপর দাঁড় করিয়ে দেয় অয়নকে। বাড়ির বয়স্ক মহিলারা তাকে হলুদ ছোঁয়াবে আগে, তারপর কাজিনরা। অয়ন ছাদে এসে সব জায়গায় চোখ বুলিয়ে নেয়, কিন্তু নির্ধারিত মানুষটাকে পায় না। অনেকক্ষণ ধরে খেয়াল করছে, মানহাকে পাচ্ছে না, বলতে তার ছায়া পর্যন্ত পায়নি। অয়ন পিঁড়ি থেকে নিচে নামে, সবাইকে বলে আমি 5 মিনিট পর আসছি। সত্যি সত্যি 5 মিনিট পর ফিরে আসে অয়ন, সাথে মানহাকে নিয়ে। মানহা কিছুতেই আসবে না, কিন্তু অয়ন জোর করে নিয়ে আসছে। মানহাকে ব্ল্যাকমেল করেছে, সে যদি না যায় তাহলে সে হলুদ ছোঁয়াবে না। আর হলুদ না লাগালে তো বিয়ে হবে কিভাবে? মানহা বাধ্য হয়ে ছাদে আসছে। নিজের পাশে দাঁড় করিয়ে নিজেই পিঁড়ের উপর দাঁড়ায়। ইয়াসমিন বেগমকে হলুদ লাগাতে বলে। মুরব্বীরা হলুদ লাগানোর পর মানহাকে লাগাতে বলে। মানহা বাটি থেকে হলুদ নিয়ে অয়নের মুখে লাগাতে যাবে। এমন সময় অয়নের মামির কথায় থেমে যায় মানহার হাত। চোখ ছলছল করে ওঠে। এই মেয়ে, দাঁড়াও, তুমি তো ডিভোর্সি, আর একটা ডিভোর্সি মেয়ে হয়ে কিভাবে হলুদ ছোঁয়াবে? তুমি হলুদ ছোঁয়ালে ঘোর অমঙ্গল হবে অয়ন বাবার। ইয়াসমিন, এটা হতে দিস না, আমাদের অয়নের কপাল পড়বে। এই কথা শুনে মানহা দৌড়ে চলে যেতে গেলে অয়নের হাত ধরে আটকে দেয়। অগ্নিদৃষ্টিতে তার মামির দিকে তাকায়। অয়নে তাকানো দেখে তিনি ভয় পেয়ে যান। আমতা আমতা করে ফের বলেন, অমন করে তাকাস কেন? আমি কিন্তু সত্যি কথা বলছি, তোর ভালোর জন্যই। আমার ভালো আমি বুঝবো, আমার ব্যাপারে কাউকে নাক গলাতে হবে না। আর মামি, আমি আপনাকে যথেষ্ট রেসপেক্ট করি, বাট আপনি যদি আপনার লিমিট ক্রস করে ফেলেন তাহলে আমার কিছু করার নেই। আমি ভুলে যাব সম্পর্কে আপনি আমার মামি হন। আর ভুলেও কোনো দিন ডিভোর্সের শব্দটা উচ্চারণ করবেন না আমার বোনের সামনে। শুধু আপনি না, এখানে থাকা প্রত্যেকটা মানুষকে বলছি, আমি যেন আর কোনো দিনও না শুনি আমার বোনকে এসব বলতে। তাহলে তার সাথে খুব একটা ভালো হবে না বলে দিলাম। বলেই একটু থামে, তারপর একটু নিঃশ্বাস নিয়ে আবার বলতে শুরু করে। মানহা, তুই তো এমন না। তুই কেন মুখ বুজে সব সহ্য করে যাচ্ছিস? কেন তুই প্রতিবাদ করছিস না? যে তোকে সম্মান করবে না তাকে কেন তুই সম্মান করবি? মানহা ভাইয়ের দিকে ছলছল নয়নে তাকায়, এখনই কেঁদে ফেলবে বলে। আর শুনো সবাই, এখানে সবার সামনে মানহা আমাকে হলুদ লাগাবে। দেখি তো কে আটকায়, কার বুকের সাহস আছে মানহাকে বাতা দেওয়ার। মহিলাটা চুপচাপ গিয়ে একপাশে গিয়ে দাঁড়ায়। মুখের দিকে তাকানো যাচ্ছে না। মনে মনে মানহাকে যা ইচ্ছে তাই বলে গালাগালি করছে। তানিয়া বেগম শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে ধরে কান্না করছেন। তিনিও যে কাউকে কিছু বলতে পারছেন না। আত্মীয় স্বজনদের সাথে খারাপ বিহেভ কিভাবে করবেন? ইয়াসমিন এগিয়ে এসে তানিয়ার কাঁধে হাত রেখে বলল, কাঁদিস না বোন, আপার কথায় কিছু মনে করিস না। উনি এমনই, জানিসই তো। আমি জানতাম না আপা এমন একটা কাজ করবে। দেখ, আমার অয়নটা সঠিক জবাব দিয়েছে।
অয়ন ওর বোনকে কষ্ট পেতে দেবে না দেখে নিস। হ্যাঁ ভাবি, তুমি ঠিকই বলেছ। মানহা অয়নকে হলুদ ছোঁয়ায়। মানহার সব ভাই বোন অয়নের জবাব দেওয়ায় খুবই খুশি। মিরাজ তো মহিলাকে সাবান ছাড়াই ধুয়ে দিচ্ছে। তার কোনো রাইট নাই তার আপুকে এভাবে বলার। তানসি তো না পেরে বলেই ফেলে মহিলাকে সুইমিং পুলে ফেলে দিয়ে শুবাবে। তানসির কথা শুনে সবাই হু হু করে হেসে ফেলে। হলুদের অনুষ্ঠান শেষ হতে মুরব্বীরা যে যার কাজে চলে যায়, আর মেয়েগুলো সব বিয়ের প্ল্যান করতে গোল হয়ে মানহার রুমে বসে। অনেক রাত পর্যন্তই সব ভাই বোনেরা মিলে আড্ডা দেয়। তারপর যে যার জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 10টা। খানবাড়ির ছোট সদস্যগুলো বরযাত্রী যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মানহা চুপচাপ বসে সবার কার্যকলাপ দেখছে। কে কী করছে না করছে সবটা নোটিশ করছে। সবাই কত বেশি এক্সাইটেড বিয়ে নিয়ে। এখনও ঢের সময় রয়েছে। বরযাত্রী যাবে 1টার দিকে, আর এখনই সাজা নিয়ে মাতামাতি করছে। মানহা বিছানা থেকে উঠে গিয়ে বেলকনিতে দাঁড়ায়। তার গোসল করা হয়ে গেছে, চুলগুলো শুকালেই এখন হবে। অয়ন নিজের রুমে বসে নীরার সাথে ফোন আলাপ করছে। কোথা থেকে হুট করে একটা ছেলে অয়নের রুমে ঢুকে ফোনটা নিয়ে নেয়। হঠাৎ কেউ ফোন নিয়ে নেওয়ায় হকচকিয়ে যায়। সাথে মেজাজটাও খারাপ হয়ে গেছে। কিছু বলতে গিয়ে থেমে যায় অয়ন। মুখ ঘুরিয়ে অন্যদিকে নেয়। ছেলেটা মুচকি হেসে অয়নের সামনে গিয়ে বসে। অয়ন আবার মুখ ঘুরিয়ে অন্যদিকে নেয়। অয়নের কাণ্ডে হু হু করে হেসে ওঠে ছেলেটা। ছেলেটার হাসা দেখে অয়ন বলে, এমন ছাগলের মতো হাসছিস কেন? ছেলেটা হাসি থামিয়ে বলে, অয়ন, আর একটু পর তোর বিয়ে, আর তুই বাচ্চাদের মতো করছিস। লোকে কি বলবে মামা? তুই কেন আসছিস সেটা বল। যা এখান থেকে, তোকে আমার ভাল লাগছে না, চলে যা। ভাই বোঝার চেষ্টা কর, অনেক প্যারায় ছিলাম। একটা ডিল নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। দেখ রাকিব, আমাকে পাগলে বোঝাতে আসিস না, আমি সব জানি। রাকিব অয়নের বন্ধু। রাগ করিস না বন্ধু, আর কিছু মিস যাবে না। আচ্ছা যা, এবারের মতো মাফ করে দিলাম। এবার আমার ফোনটা দিত, তোর জন্য ঠিক করে কথাও বলতে পারলাম না। বন্ধু কস কি? তুই বাবির লগে কথা কইতেছিলি? আগে কবি না, বলে ফোনের স্ক্রিনে তাকিয়ে নিরাশ হয় রাকিব, কারণ নীরা ফোনটা অনেক আগেই কেটে দিয়েছে। যাহ, বাবি তো লাইনে নেই। আচ্ছা তুই বসে বসে এত সময় নষ্ট করছিস কেন? কয়টা বাজে জানিস? আন্টি আমাকে বলল তোকে তাড়াতাড়ি রেডি করিয়ে দিতে, একটু পরে বের হবে। আচ্ছা বুঝলাম। বরযাত্রী রেডি হয়ে যাত্রা শুরু করে কনে বাড়ির উদ্দেশ্যে। সব ভাই বোনেরা বরের গাড়িতে উঠেছে, আর বাকি লোকগুলো অন্য গাড়িতে। নীরাকে পার্লার থেকে 2টা মহিলা এসে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। নীরাকে দেখতে খুবই সুন্দর লাগছে। লাল রঙের শাড়িতে মারাত্মক সুন্দর লাগছে। নীরার খালাতো বোন বর্ষা হেসে হেসে বলে, আপু, আমি 100% শিওর দুলাভাই তোমাকে দেখে হার্ট অ্যাটাক করবে। তোমাকে যা সুন্দর লাগছে না। নীরা লজ্জায় মাথা নিচে করে বলে, চুপ কর তো, বেশি কথা বলিস কেন? ওরে বাবা, আমার আপু তো দেখি লজ্জা পাচ্ছে। আর কিছু বলার আগে বাহির থেকে আওয়াজ শোনা যায়, বর এসেছে, বর এসেছে। বর্ষা ছুটে চলে যায় গেট ধরতে। রুমে নীরার একা একা বসে আছে। নীরার অন্যরকম অনুভূতি সৃষ্টি হচ্ছে, যা এর আগে কখনোই হয়নি। একটু পর সে অন্য কারো হয়ে যাবে, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। অনেকগুলো ছেলে মেয়ে মিলে বরের গেট ধরেছে। তাদের দাবি তাদেরকে 50,000 টাকা দিতে হবে। অয়ন চুপচাপ শুনছে, কারণ তার ভাইয়েরা মেয়েদের সাথে তর্ক করছে। তারা এত টাকা দিতে পারবে না, তারা 5,000-এর বেশি দিতে পারবে না। শেষমেশ 20,000 টাকা দিতে রাজি হয় অয়ন। অয়নের কাজে মিরাজরা অখুশি, কিন্তু কিছু বলে না। তারাও বাড়ি গিয়ে নেবে, ছাড় দেবে না। মানহা এসব ঝামেলা থেকে দূরে দাঁড়িয়ে আছে। মানহাকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে আবরার এগিয়ে এসে মানহার পাশে দাঁড়ায়। কিছুক্ষণ পর বলে, আপনাকে খুব সুন্দর লাগছে মিস মানহা, শাড়িটা পরার জন্য অসংখ্য ধন্যবাদ। মানহা মুচকি হেসে ধন্যবাদ বলে। দূর থেকে একজোড়া চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের দিকে। তাদের মাঝে আরও কিছুক্ষণ কথা হয়, তারপর বিয়ের আসরে চলে যায়। 3 কবুলের মাধ্যমে অয়ন আর নীরার বিয়ে সম্পন্ন হয়। ধীরে ধীরে ধরণীতে সন্ধ্যা নেমে আসছে। এবার বিদায়ের পালা। নীরাকে আর আপন নীর থেকে চলে যেতে হবে, প্রিয় মানুষগুলো থেকে দূরে যেতে হবে। নীরা খুবই কান্না করছে, বাবা মা ভাইকে জড়িয়ে ধরে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে নীরা। আনোয়ার হোসেন অয়নের হাতে নীরাকে তুলে দেন। একমাত্র মেয়েকে অন্যের ঘরে দিয়ে দেন। নিজেকে সামলে রাখছেন। পুরুষের কান্না করতে নেই। আবরার সবার সামনে থেকে চলে যায়। বনে চলে যাওয়া নিজ চোখে দেখতে পারবে না। অয়নের হাত ধরে শুরু করে এক নতুন জীবন। খানবিলা হয়ে উঠেছে জাঁকজমক। নতুন বউ এসেছে, বউ এসেছে। সবাই জাগ বেঁধে বসেছে বউ দেখতে। আর রাত 10টা।
অয়নের রুমের সামনে দাঁড়িয়ে আছে মানহা, তানসি, মিরাজ, তাসকিন, মাইশা, রিয়া আরও কয়েকজন কাজিন। মানহা আসতেই চাইছিল না, কিন্তু সবাই জোর করে নিয়ে আসছে। সে না থাকলে নাকি অয়ন তাদের টাকাই দিবে না। তাই তো ভাই বোনদের খুশির জন্য নিজেকে হাসি মুখে প্রেজেন্ট করতে হলো সবার সামনে। অয়ন নিচ থেকে উপরে এসে নিজের রুমের সামনে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে নিচে নামার জন্য পা বাড়াতে তাকে জাপটে ধরে মিরাজ আর তাসকিন। অয়ন আর নড়তেই পারে না। মানহার সামনে এসে বলে, ভাইয়া তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করছিলে না। আমি আবার কি করলাম বোন? আমাদের হক আমাদেরকে বুঝিয়ে দিয়ে তুমি রুমে প্রবেশ করো, তা না করে আমাদের দেখে পালাচ্ছ। সিহ! আচ্ছা তোদের ডিমান্ড বল। তানসি চেঁচিয়ে বলে, 50,000 টাকার 1 টাকাও কমে ছাড়বো না। 50,000 বুঝছো ভাইয়া? এ এ নয় হ্যাঁ, সবাই একসাথে বলে। আমার কাছে এত টাকা নেই, বিশ্বাস কর তোরা। অজুহাত বাদ দিয়ে আমাদের টাকা দিয়ে দাও। ভাবি তোমার জন্য অপেক্ষা করছে। বেচারা আর কতক্ষণ অপেক্ষা করবে বলো? টেনে বলে। নীরার কথায় মাথা আসতে মুচকি মুচকি হাসে অয়ন। সেটা সবাই লক্ষ্য করে বলে, হাসলে নাকি ফাঁসলে? সবার কথায় অয়ন হকচকিয়ে যায়। তারপর বলে, ওকে তোদের টাকা দিব, বাট একটু কমিয়ে বল বোন, না হলে তো ফকির হয়ে যাব। সদ্য বিয়ে করলাম, এখনো বাসরটাও করতে পারিনি, তার আগে ফকির বানানো ধান্দা ধরেছিস তোরা? কাঁদো কাঁদো গলায় বলে, শুধু কথায় ছেঁড়া ভিজবে না ভাইয়া। আচ্ছা 20,000 নেই, ক্যাশ আছে মাত্র 20,000 টাকা, আর নেই। বিকাশে সেন্ড করো, মিরাজ বলে। অয়নকে অগত্যায় 50,000 টাকা দিতে হলো সবাইকে। টাকা পেয়ে অয়নের হাতে চাবি ধরিয়ে দিয়ে কেটে পড়ে সবগুলো। আর অয়ন নিজের রুমে ঢুকে পড়ে। নীরা ঘুমটা দিয়ে বসে আছে খাটে। অয়নকে দেখে নেমে এসে সালাম করতে যায়, কিন্তু করতে পারে না। তার আগে অয়ন নীরার হাত ধরে ফেলে। দুজনে ফ্রেশ হয়ে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। দেখতে দেখতে অয়ন আর নীরার বিয়ের 10 দিন হয়ে গেছে। ছাদে দাঁড়িয়ে মানহা কারোর সাথে ফোনে কথা বলছে। তার টিকিট কনফার্ম হয়ে গেছে, আর 2 দিন পর তার ফ্লাইট। পিছন থেকে কেউ একজন শুনে ফেলে তার কথাগুলো। মানহা কথা বলায় এতটাই মগ্ন ছিল যে আশেপাশে কেউ যে আছে কিনা খেয়াল করেনি। 2 দিন পর দেখা হচ্ছে বলে কল কেটে দেয়। একটা পার্কে পাশাপাশি বসে আছে আবরার আর মানহা। মূলত মানহা একা বাহিরে বেরিয়েছিল, কাউকে সাথে আনেনি, নিজে কিছুটা একান্ত সময় কাটাবে বলে। কিন্তু ভাগ্যক্রমে আবরারের সাথে দেখা হয়ে যায়। ভদ্রতার খাতিরে বসতে বলে আবরার কোনো প্রশ্নবিহীন বসে পড়ে। মানহা দৃষ্টি দূরের বেঞ্চিতে বসা কাপলের দিকে। কি সুন্দর দুজনে বসে আছে। মেয়েটা তার প্রিয় মানুষের কাঁধে মাথা দিয়ে রাখছে। মানহার চোখ ছলছল করে ওঠে। তারও তো জীবনটা এমন হতে পারত। মাঝে মাঝে অনুভূতিরা বড্ড পীড়া দেয়। আবরার মানহার দৃষ্টি অনুসরণ করে তেদিকে তাকায়, দেখে একদিনে তাকিয়ে আছে। আবরার গলা জেড়ে বলে, অনুভূতি বড্ড খারাপ জিনিস মিস মানহা, সেটাকে আটকানোর সাধ্য কারো নেই। কখন কার উপর কেমন অনুভূতি হবে কেউ বুঝতে পারে না। মাঝে মাঝে অনুভূতির বেড়া জালে আটকে যায়। আমাদের দেহের সবচেয়ে দামি অংশ কি জানেন? কি? হৃৎপিণ্ড। আর সেই দামি অংশ যখন কারোর আঘাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তখন মানুষের মনটা মরে যায়। আর মন মরে গেলে দেহটাও মরে যায়। মানুষ তখন গুনে খাওয়া কাঠের ন্যায় হয়ে যায়। উপরের রং স্বচ্ছ থাকলেও ভিতরটা রং ছটা থাকা। আবরার নিশ্চুপ হয়ে মানহার কথাগুলো শোনে। মানহা ভুল কিছু বলেনি। আসলেই তো আমাদের উপরটা যেমন স্বচ্ছ, ভেতরটাও কি তেমনি স্বচ্ছ থাকে? না, ভিতরটা থাকে রংবিহীন। চুপ করে গেলেন যে। ভুল কিছু বলেছি কি আমি? আবরারের দিকে তাকিয়ে বলে, তেমন কিছু না, এমনিতেই। হঠাৎ কি মনে করে এখানে আসলেন? আবরার থতমত খেয়ে যায় মানহার প্রশ্নে। এখন সে কী বলবে? সে মানহার পিছু পিছু আসছিল। মানহা জানলে কী ভাববে? কি হলো? আসলে এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম আপনি ভিতরে ঢুকছেন, তাই ভাবলাম একটু দেখা করে যাই। ও আচ্ছা, ছোট্ট জবাব। আপনি কি মনে করে আসছেন? কেউ সাথে আসেনি? সঙ্গ দেওয়ার জন্য কি সবাইকে পাওয়া যায়? কিছু কিছু সময় নিজেকে একাই থাকতে হয়। আপনি চাইলে আমি আজীবন সঙ্গ দিব। বিড়বিড় করে বলায় মানহার কর্ণগোচর হয় না আবরারের কথাটা। কিছু বললেন? না না, কিছু বলিনি। কিছুটা হেসে বলে, ও আচ্ছা। দুজনে নিশ্চুপ। আজ উঠি, অন্য কোনো একদিন আবারও দেখা হবে, ভাগ্যে থাকলে। এমন করে বলছেন যেন আজই চলে যাবেন। সেরকমই। মানে? কিছু না, চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। না থাক, আপনার কষ্ট করতে হবে না। আমার কিছু কাজ আছে, সেটা করে তারপর বাসায় যাব। আচ্ছা। মানহা চলে যায়। আবরার সেদিকে চেয়ে থেকে বলে, আপনাকে কোথাও যেতে দিব না মিস মানহা। আপনাকে আমার মনের মণিকোঠায় গোপন করে রাখব।
গোধূলির শেষ প্রণয় হয়ে ধরা দেবেন আমার কাছে, কাউকেই ছুঁতে দেব না, ট্রাস্ট মি। প্রণয়, তুমি থমকে থেকো শেষ গোধূলির আলোয়, ভীষণ সঙ্গোপনে আমায় রেখো তোমার মনে কোঠায়। লিখেছেন সোনিয়া। পিচঢালা রাস্তা দিয়ে নিরিবিলি হেঁটে যাচ্ছে মানহা। আশেপাশের কোলাহল, গাড়ির হর্ন সবটাই বিরক্ত লাগছে তার কাছে। আজ ফোন করেছে হেঁটে হেঁটে বাসায় যাবে, আর কবে এমন সুযোগ পাবে তার তো ঠিক নেই। তাই সুযোগের সদ্ব্যবহার করাটাই উত্তম বলে মনে হয় মানহার কাছে। গোধূলি বেলায় হাঁটাও হয়ে যাবে, খালি পায়ে হাঁটতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু এত এত মানুষের মাঝে সেটা বেমানান লাগবে। খুব কষ্ট লাগছে মানহার, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সবাইকে ছেড়ে থাকতে তার যে খুব কষ্ট হবে, কিন্তু ভাগ্যে যা আছে সেটাই হবে। হাঁটতে হাঁটতে একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াই। সবার জন্য কিছু চকলেট নেবে ভেবে আর হয়তো দেওয়া হবে না। আর তার পুপি পুপা চলে গেছে, তাসকিনা তানসি থেকে যায়। তারা আরও কিছুদিন থাকবে এখানে। তানসির ওখানে ভালো লাগে না। জন্মভূমি ছেড়ে থাকতে কার বা ভালো লাগে? কারোই না। তাই তানভীর খান রেখে গেছেন 2 ছেলে মেয়েকে। তাদের ব্যবসার ক্ষতি হয়ে যাবে বলে তারা থাকেননি, পাড়ি জমিয়েছেন সুদূর আমেরিকায়। মানহা দোকানে গিয়ে অনেকগুলো চকলেট আইসক্রিম নেয়, নিজের জন্য একটা ড্রিঙ্কও নেয়। ড্রিঙ্কস খেতে খুবই ভালো লাগে তার। চকলেটের দাম মিটিয়ে আবারও হাঁটা ধরে। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, সেই জন্য আর হাঁটবে না বলে ঠিক করে। একটা রিক্সা দেখে কিন্তু পায় না, রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করে রিক্সার জন্য। কোথা থেকে একটা বাইক এসে মানহার সামনে ব্রেক মারে। মানহা 2 কদম পিছিয়ে যায়। মাথার হেলমেট খুলে ফেলে ছেলেটা। মানহা বলল, আরে রাকিব ভাইয়া, আপনি এখানে কেন? আজ দেখি অনেকের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ আমি। আর কার সাথে দেখা হলো তোমার? এ মাঝ রাস্তায় দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করছো? কারো জন্যই না, রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। এখানে রিক্সা কই থেকে পাবা তুমি? প্রায় সন্ধে হয়ে আসলো, আমার বাইকে উঠে পড়ো, নামিয়ে দিব। আমি ম্যানেজ করে নিব, আপনি যেতে পারেন। দেখো মানা, সময় দিন ভালো না এখন, কখন কি হয় বলা যায় না। তোমার ভালোর জন্যই বলছি, চলো। মানহা ভাবে রাকিব তো ঠিকই বলেছে, সন্ধ্যা হয়ে আসছে, তাকেও বাসায় যেতে হবে। বাসার সবাই চিন্তা করবে, অনেক ভেবে চিনতে রাকিবের বাইকে এসে উঠে পড়ে। দূর থেকে একজোড়া চোখ সবটা দেখে। রাগে তার চোখ মুখ লাল হয়ে যায়। তাকে বারবার বলা সত্ত্বেও তার সাথে গেল না। আর কোত্থেকে একটা ছেলে এসে বলল অমনি রাজি হয়ে গেল। এটা ঠিক করলে না বনবিড়াল? রাগে গাড়ির স্টিয়ারিংয়ে ঘুষি মেরে দেয় আর বলে, তুমি শুধু আমার, তোমাকে কারোই হতে দিব না বনবিড়াল, তোমাকে আমারই হতে হবে। গাড়ি নিয়ে হাওয়ার শটে চলে যায়। গাড়ির গতি এত জোরে দিয়েছে যে সামনে থাকা গাড়িগুলো সব পিছনে পড়ে যায়। রাকিব বাসার সামনে এসে নামিয়ে দেয় মানহাকে। মানহা ধন্যবাদ বলে বাসার ভিতরে চলে যায়। মানহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। যতক্ষণ না পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত চেয়ে থাকে। দৃষ্টিসীমার বাহিরে চলে গেলে বাইক স্টার্ট দেয় রাকিব, চলে যায় নিজ গন্তব্যে। মানহা ড্রয়িং রুমে এসে দেখে সব ভাই বোনগুলো বসে বসে আড্ডা দিচ্ছে। মানহাকে দেখে নীরা বলে, এই তো আপু চলে আসছে, এবার আরও মজা হবে। আপু তুমিও আমার সাথে জয়েন্ট হও। ভাবি তোমরা আড্ডা দাও, আমার ভালো লাগছে না কিছু, আর এগুলো সবাইকে দিয়ে দাও বলে নীরার হাতে চকলেট আইসক্রিমগুলো দেয়। কাউকে কিছু না বলে দোতলায় চলে যায়। সবাই বিস্ময়ে মানহার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে কি হলো তার? তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে গোধূলির শেষ প্রণয়, লিখেছেন সোনিয়া তাবাসসুম। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।